পুরোটা আরো চেঞ্জ করে নতুন আরো লাগিয়ে ছবিটা রাখবো। এই লোকসভায় আমাদের কোথায় হয়েছে রাষ্ট্রের পর এখানে ভোটটা পুরো পুড়ে গেছে। বম্বে হওয়ার পরে ওটাও তো যে বোমের যে আওয়াজটা হবে না ওটা তো কানে ইয়ে হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে। মাথা পিটে কজন ছিলে তোমরা একসাথে? হ্যাঁ 11 জন। শুনতে কথা ওটা ওই নিয়ে যাচ্ছিল যেটা দিয়ে ইয়ে করে হঠাৎ করে বাস্ট হয়ে গেল কেন? এমনি ওটা ইয়ে কে করে, মানে ওই ব্লাস্টটা করার কাজ কার? যখন ওই তোমরা খনিতে নিয়ে যাওয়ার পর তো ওটা ব্লাস্ট করতে হবে, অন্য লোক আছে ওদের কাজ হচ্ছে শুধু এক জায়গা থেকে নিয়ে গিয়ে এটা নিয়ে যাওয়ার সময়ই হয়ে গেছে। বাড়ি থেকে নাও তিনটে অনেক কিন্তু সেই মুহূর্তে একটু সমস্যা ছিল, তখন একটা ওরিয়েন্টেশন প্রবলেম ছিল। হ্যাঁ রিটায়ার হয়েছে ওদিকে ঝাড়খণ্ড থেকে এখানে নিয়ে এসেছিল বাড়ি বাস্তব। আপনি কি ওখানে একসাথে কাজ করেন না ভাই? বললেন কি মনে হলো, কিভাবে বিস্ফোরণ বা দেখুন এতগুলো ডিটোনেটার এতগুলো স্টিক, যে স্টিকগুলো এসেছিল এবং সেই জিলাটিন স্টিক আমরা জানি যতটুকু আমাদের আইডিয়া আছে, সেই জিলাটিন স্টিকের সাথে ডিটোনেটরের সাথে যতক্ষণ না ব্যাটারির সংযোগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের স্পার্কিং হয় না বা বিস্ফোরণটাও হয় না, পাওয়ার যায় না, বিস্ফোরণ হয়। কিন্তু এখানে কীভাবে বিস্ফোরণ হয়ে গেল এই সরজমিনে তদন্ত প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে বীরভূমে এর আগেও 81,000 জিলাটিন স্টিক একসাথে উদ্ধার হয়েছে এবং তাতে তদন্তও চলছে, আপনারা জানেন। তো প্রথম কথা হচ্ছে এই তদন্তটা খুব ভালো করে হওয়া উচিত এবং ওই সময় এনআইএ শুরু হয়েছিল। এটাতে আমি জানি না পুলিশ এখনও পর্যন্ত এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়েছে কি দেয়নি। যদি এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়ে থাকে তাহলে আগামী দিনে এটাতেও হয়তো এনআইএ তদন্ত হতে পারে। কিন্তু বাংলার বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বীরভূমে একের পর এক এইভাবে যে হিউজ পরিমাণ জিলাটিন স্টিক একবার উদ্ধার হলো 81,000, আর তারপরে এই ধরনের বিস্ফোরণ ঘটলো, তো অত্যন্ত চিন্তার বিষয় বলে আমার মনে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, যারা মারা গেছে 7 জন, তাদের জন্য রাজ্য সরকার একটা প্যাকেজ ঘোষণা করেছে। রাজ্য সরকারের তরফ থেকে 10 লাখ টাকা মতো দেওয়া হচ্ছে, বাকি টাকা কোম্পানিগুলো দিচ্ছে যে কোম্পানির আন্ডারে তারা কাজ করছে। কিন্তু যারা আহত তাদের জন্য কোনো ফিনান্সিয়াল হেল্প এখনও রাজ্য সরকার ঘোষণা করে। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে দাবি জানাচ্ছি এদেরকেও কম করে 10 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ এরা বহু দিন, প্রায় ধরে নিন 6 মাস 1 বছরে কোনো কাজ করতে পারবে না, কারণ যে ট্রমার মধ্যে দিয়ে গেছে। আর প্রত্যেকে আদিবাসী এবং গরিব মানুষ এবং অস্থায়ী কর্মী এরা, এদের না জিপিএফ আছে না পিপিএফ আছে, কিছুই নেই। তো স্বাভাবিকভাবে এদের সংসার চালানোর জন্য যতদিন না এরা সুস্থ হচ্ছে বা সুস্থ হলেও হয়তো অনেকে শারীরিকভাবে সেইভাবে আর সক্ষম থাকবে না যাতে শারীরিক পরিশ্রমের কাজ করতে পারেন তারা। অতএব এদেরকে ফিনান্সিয়াল হেল্প করা প্রয়োজন। এবং তার সাথে সাথে আমি যেটা প্রথম দাবিটা তুললাম, সেই দাবিটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বীরভূমের মানুষের সেফটির জন্য অত্যন্ত প্রয়োজন। ভারতের সেফটির জন্য, পশ্চিমবঙ্গের সেফটির জন্য, পশ্চিমবঙ্গের ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত প্রয়োজন, আন্তরিক সুরক্ষার জন্য প্রয়োজন। এত বিস্ফোরক উদ্ধার হচ্ছে কেন মাঝে মাঝে? এর আগে 81,000 জিলাটিন স্টিক উদ্ধার হলো, এবার এই
বিস্ফোরণের মতো ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা ঘটা উচিত না। কোনো এক্সপার্ট ছিল কি না? কারণ যখন এগুলো ক্যারি করা হয় তখন এক্সপ্লোসিভ এক্সপার্ট অর্থাৎ বিশেষজ্ঞ, বিস্ফোরক বিশেষজ্ঞ থাকা প্রয়োজন ওখানে। নাহলে তো আজ 7 জনের প্রাণ গেছে, আবার কজনের প্রাণ যাবে তার ঠিক নেই। যদি এরকম কিন্তু টোটাল তো 8 জনের। হ্যাঁ, সব মিলে 8 জন হচ্ছে। হ্যাঁ, এবার 2 জন আইডেন্টিফাই এবং একজন আইসিইউতে আছে। আমাদের সৌভাগ্য যে তার যে শারীরিক পরিস্থিতি আমি দেখলাম সে সুস্থ আছে এবং তিনি বেঁচে যাবেন, তিনি মারা যাবেন না, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু 8 জন মারা যাওয়ার পরও মানে এই যে এত বড় ঘটনা ঘটলো, সরকারের তো কোনো পলিসি আমরা দেখতে পাচ্ছি না। যে পলিসির মধ্য দিয়ে এটা আমরা বুঝতে পারবো বীরভূমবাসী বা ওই খনিতে যারা কাজ করবে আগামী দিনে তারা আশ্বস্ত হবে যে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। দুটো বিষয় উঠে আসছে, একটা হচ্ছে ওভারলোডেড ছিল, আর যাদেরকে নামানো হচ্ছিল, যারা নামাচ্ছিল তাদের কোনো প্রশিক্ষণ ছিল না। এই ধরনের বিস্ফোরক নামাতে গেলে যে প্রশিক্ষণ দরকার হয় সেটা কিন্তু ছিল না। না, সে তো অবশ্যই, এটা তো লেম্যান, এটা পড়াশুনোও জানে না, সাধারণ গরিব ঘরের মানুষ। তাদেরকে দিয়ে এই ধরনের বিপজ্জনক কাজ করানো উচিত কি না, উইদাউট অ্যাবসেন্স অফ এনি এক্সপার্ট, কোনো বিশেষজ্ঞ ছাড়াই। এখন যদি আমাকে হাতে ছুরি কাচি দিয়ে বলে অপারেশন করো, আমি পারবো না, কারণ আমার সেই শিক্ষা নেই, সেই ট্রেনিং নেই। তো স্বাভাবিকভাবে এই যারা শ্রমিক আছে, যারা এই কাজের জন্য তো নয়, তাদেরকে কোদাল চালাতে বলুন, মাঠে দৈহিক পরিশ্রম করুন, ঠিক আছে, কিন্তু তাদেরকে এক্সপ্লোসিভ নামাতে হচ্ছে, এত বড় বড় বিস্ফোরকের বাক্স নামাতে হচ্ছে। এ তো 8 জনের প্রাণ চলে গেল, এ তো আরও বড় কিছু হতে পারে। 8 জন তো কম না, 8 জন এই পুজোর মধ্যে জীবন চলে যাওয়া সরকারের তো, এবং গভর্নমেন্ট মাইন্সে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাইন্স, কেন্দ্র সরকার এই মাইন্স ওয়েস্ট বেঙ্গলের হাতে তুলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন্য একটি সংস্থাকে দিয়ে চালায়। তো সরকারের দায়িত্ব তো আছে সেই সংস্থাকে দেওয়ার পরও, যে সরকার সেই দায়িত্ব দেখে নেবে কি ঠিকমতো চলছে কি চলছে না। কারণ আলটিমেটলি রেসপন্সিবল হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রেসপন্সিবল। যদি বীরভূমের দুটো শিল্প, পাথর শিল্প, কয়লা শিল্প, এখানে দেখা যাচ্ছে যে যেখানে বৈধ আছে অবৈধও আছে। এই যে অবৈধ যে জিলেটিন স্টিক বা এগুলো যাচ্ছে, এগুলো প্রশাসন কেন নজর দিচ্ছে না বা দেখছে না? প্রশাসন কীভাবে নজর দেবে? আপনারা তো জানেন এখানে পাথরের অবৈধ চক্র চলে, কয়লার অবৈধ চক্র চলে, সেই টাকা কালীঘাট অবধি যায়, সবাই জানে। কিন্তু ওপেন সিক্রেট, বীরভূমের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে সবাই বলে দেবে টুলু মণ্ডলকে, তার কি চলে, সবাই জানে, বাচ্চা ছেলেরা জানে, আমাকে বলার কি দরকার? না, সরকারের তদন্ত দাবি করবেন বা দেখুন, এনআইএ তদন্ত যদি এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়ে থাকে তাহলে আগামী দিনে এনআইএ তদন্ত হতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে এনআইএ তদন্ত, এর আগেও 81,000 জিলাটিন স্টিক নিয়ে এনআইএ তদন্ত চলছে। আমার মনে হয় সেক্ষেত্রে এনআইএ তদন্ত বেশি প্রাসঙ্গিক ছিল। এক্ষেত্রে যেহেতু এবার যদি এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয়, যেহেতু ফ্যাক্টরিতে হয়েছে বা মানে খনিতে হয়েছে, এনআইএ তদন্তের অ্যাসপেক্ট অনেকটা কমে যায় এই ক্ষেত্রে। কারণ এটা যদি অন্য কোনো জায়গায় পাওয়া যেত তাহলে এনআইএ তদন্ত অনেক বেশি ফলপ্রসূ হতো। পশ্চিমবঙ্গ সরকারের খনি, এখানে সরকারের খনি কিন্তু খনি তোলা হচ্ছে। দেখুন, বেসরকারি সংস্থা খনি ম্যানেজমেন্ট করে, বেসরকারি সংস্থাকে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব দিয়েছে যে খনিটাকে ম্যানেজমেন্ট করতে হবে, মাইনটাকে ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু তার মানে এই নয় তো যে রাজ্য সরকার সব দায়িত্ব ঝেড়ে ফেলে দেবে। রাজ্য সরকারের তো নিয়মিত বেসিসে দায়িত্ব আছে অফিসারদের, তারা এসে দেখবে সেফটি সিকিউরিটি ঠিক আছে কিনা। সেটা হয়েছে কি, আমি কাউকে দিয়ে দিলাম, যে লিস্ট দিয়ে দিলাম, তুমি লুটে পুটে খা, তা তো চলতে পারে না। ফরেস্ট ল্যান্ড আছে কিনা, ইউজ হয়েছে কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখা উচিত। সকাল 10টায় বিস্ফোরণ হয়েছে, 4টের সময় জায়গাটাকে সিকিউর করা হয়েছে, যেটা মানে অকারেন্স মানে ইনসিডেন্টটা যেখানে ঘটেছে সেই এলাকাটাতে। কি বলবো, যখন আরজিকর কাণ্ড থেকে শুরু করে এই বিস্ফোরণ, সব জায়গাতে তো আগে তথ্য প্রমাণ লোপাট করা হয়, তারপরে অন্য কিছু হয়। সব আগে মেটাও, তারপরে তুমি ঘেরো, কারণ ঘিরে ফেললে মুশকিল। এ তো পশ্চিমবঙ্গ পুলিশের স্ট্যান্ডার্ড অপারেশন, মোড অফ অপারেশন, ওইভাবেই করে ওরা। আরজি করে একটা প্রশ্ন করবো, সেটা যে 24 ঘন্টা সময় দিয়েছে জুনিয়র ডাক্তাররা, তারপরে তারা গণছুটিতে যাবেন বলেছে, কি বলবো? দেখো, সিনিয়র ডাক্তাররা আমি খবর পেলাম যেটা, তারা নাকি রেজিগনেশন দিয়েছে। সিনিয়র ডাক্তাররা রেজিগনেশন, 50 জন এখনো পর্যন্ত নাকি রেজিগনেশন দিয়েছে। দেখুন, এই রেজিগনেশন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে যে স্টেটমেন্ট দিয়েছে, হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার, আই ডোন্ট কেয়ার, এই যে উন্নাসিকতা, দম্ভ, দাম্ভিকতা, যে আমি কি হয়ে গেছি, আমি রাজা হয়ে গেছি, মহারাজ হয়ে গেছি, অধীশ্বর হয়ে গেছি, বাংলার মানুষের ভাগ্য লিখবো, আমি যা ইচ্ছে তাই করব, মানুষ মারবো,
তার বিরুদ্ধে প্রতিবাদ। যারা প্রতিবাদ করে যাদেরকে কুকুরের মতো ভেবেছেন, কুকুর বলেছেন, তো মানুষ তো ছেড়ে দেবে না। যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ জানাবে। ভারতীয় জনতা পার্টিও প্রতিবাদ জানাচ্ছে এবং ডাক্তারবাবুদের এই আন্দোলনের প্রতি ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে। আমরা তাদের আন্দোলনের পদ্ধতি কী হবে তারা ঠিক করবেন, কিন্তু তাদের দাবি দাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে।